সকালবেলা বাড়িতে উঠোনে সীতা ঝাড় দিচ্ছে। প্রিয়া হঠাৎ এসে দাঁড়ায়। দেখো দিদি, একটা কথা বলতে এসেছি। আজ থেকে তোমরা তোমাদের মতো খাবে, আমরা আমাদের মতো। আমরা আর একসাথে থাকবো না। এসব কি বলছিস প্রিয়া? এমন আলাদা হওয়া কি ঠিক? ওরা তো দুই ভাই, আমরা দুই বউ, একসাথে মিলে আমরা সংসার চালাই। তাহলে এমন কেন বলছিস? আমাদের আলাদা করিস না। তোর বিপদে আমি থাকবো আর আমার বিপদে তুই থাকবি। না দিদি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো। এক সংসারে আর থাকতে পারবো না। আমার স্বামী চাকরি করে এত পরিশ্রম করে টাকা আনে, আর তোমার স্বামী মাঠে কাজ করে দুটো পয়সা আনে। তোমরা সব আমার স্বামীর ঘাড়ে বসে খাচ্ছ, এটা আমি আর মানবো না। ছি প্রিয়া, তোর মন এত খারাপ, আমি সেটা জানতাম না। তোর কথাতেই বোঝা যাচ্ছে তুই কেমন। ঠিক আছে, তুই চাস না যখন, তাহলে আমরা আর তোদের ওদিকে যাব না। তোরাও আমাদের এদিকে আর আসিস না। তবে একটা কথা মনে রাখিস, তোদের কোনো জিনিস ভুল করে যদি আমাদের এদিকে আসে, তাহলে সেটার তোদের দিকে ফেরত যাবে না, আমরাই রেখে দেব। এ আবার কি কথা দিদি? তোমাদের জিনিস আমাদের এদিকে এলে তুমি ছুড়ে দেবে, আমি নেব, কিন্তু আমাদের জিনিস তোমাদের কাছে গেলে তুমি কেন রাখবে? আলাদা হলে ভালোভাবে হোক, আমার লাভ নেই। শুধু বলছি তোমাদের জিনিস আমাদের এদিকে না আসুক। ঠিক আছে প্রিয়া, তোর স্বামী চাকরি করে বলে এত গর্ব তোর? একদিন তুই বুঝবি, তখন তুই পাশে কাউকে পাবি না, শুধু আমাদেরকেই পাবি। সেরকম দিন আসবে না দিদি, তোমরা সেই স্বপ্নই দেখো। বিপদে পড়লেও তোমাদের কাছে যাব না। প্রিয়া মনে মনে ভাবে, আমার স্বামী পরিশ্রম করে টাকা আনে আর এরা বসে বসে খাবে? না, হতে দেব না। আমার স্বামী আমার কাছে থাকবে আর আমরাই ভালো খাবো। দুপুরবেলা অর্জুন মাঠ থেকে ফিরে আসে। কি গো, আমাকে খেতে দিলে না? বিজয় কোথায়? আজ রবিবার, তার ছুটি। বিজয় আর তোমার সাথে খাবে না, তুমি চুপ করে খাও। এসব কি বলছো? সে আমার ভাই, সাথে খেতে অসুবিধা কি? তোমার সাথে খেতে ওর অসুবিধা নেই, প্রিয়ার অসুবিধা। সকালে প্রিয়া এসে বলল এক সংসারে থাকবে না, তুমি কম আয় করো, আমরা তার স্বামীর ঘাড়ে বসে খাই। এত অপমান শুনে একসাথে কি থাকা যায়? এইসব কি বলছো গো? আমি কমাই করি, কিন্তু ভাইকে পড়িয়ে মানুষ করেছি, এমন শুনবো ভাবিনি। ছেড়ে দাও, ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো। হ্যাঁ গো, ওরা সুখে থাকলে থাকুক। ভাইকে নিয়ে সংসার করতে হবে, ঝগড়া করলে ভালো না। সম্পর্ক রাখলে ক্ষতি নেই। আমার আয়ে তিনজনের সংসার চলে যাবে, কিন্তু খারাপ লাগছে যে ভাইকে মানুষ করলাম তার সাথে খেতে পারবো না। অত কষ্ট পেও না, চুপ করে খাও, আমরাও ভালো থাকবো। প্রিয়াকে দেখিয়ে দেব ওদের চেয়ে আমরা বেশি ভালো আছি। কিছুদিন কাটে। একদিন প্রিয়া উঠোন ঝাড় দিতে দিতে পা স্লিপ করে পড়ে যায়। ও বাবা গো, কোমর ভেঙে গেল গো, উঠতে পারছি না। সীতা ছুটে আসে। প্রিয়া, কি হলো রে? ব্যথা পেয়েছিস? আমি তুলতে পারবো না। তুই বলেছিস আমি যাতে তোদের ওদিকে না যাই, তুই তোর ওদিকেই পড়েছিস। কিন্তু দিদি, মশকরা বন্ধ করো, আমার খুব লেগেছে। তুমি ভাগে পেয়েছো বলে আমাকে এসব বলছো? আমি নিজেই উঠে যাব। তুমি খুশি হয়েছো দিদি? আমারও সময় আসবে, তখন দেখবো কে তোলে তোমায়। হাসি পাচ্ছে না? বললে আমি এক্ষুনি এসে তুলি। থাক, দরকার নেই, নিজেই উঠতে পারবো। ওরে বাবা, উঠতে পারছি না। সীতা মনে মনে ভাবে, একা থাকার খুব শখ না? ঠিক হয়েছে, দেখ নে এবার কত মজা। কিছুদিন কাটে। অর্জুন অসুস্থ হয়ে বিছানায়। কি করি, ঘরে শুধুমাত্র আলু চাল আছে, তরকারি নেই। চিন্তা করো না, যা আছে দাও। শরীর খারাপ তোমার, তরকারি লাগবে। যাই, প্রিয়ার কাছ থেকে আনি। যেও না, উল্টো পাল্টা শুনবে। চুপ করো তো, সবাই জানে তোমার শরীর খারাপ, ঠিক দিয়ে দেবে। সীতা প্রিয়ার কাছে যায়। প্রিয়া রান্না করছে। প্রিয়া, এক বাটি তরকারি দে না, তোর দাদার শরীরটা খুব খারাপ, আমার কাছে শুধু আলু ভাতই রয়েছে। দিদি, ভুল সময় এসেছো,
আজ আমাদেরও তরকারি নেই গো, আলু ভাত করেছি। ভেবেছিলাম তুই তরকারি করেছিস, কি করি এবার? করলে দিতাম, ঝগড়া হয়েছে ঠিকই, কিন্তু দাদার তো শরীর খারাপ, ক্ষতি কি? মালতী কাকিমার বাড়ি যাও না, পেয়ে যাবে। ঠিক বলেছিস, তাই যাই। প্রিয়া মনে মনে বলে, শখ কত তরকারি দেবে, আমি মাংস কষিয়ে রেঁধেছি। সীতা মালতীর থেকে তরকারি নিয়ে অর্জুনকে খাওয়ায়। কয়েকদিন পর অর্জুন সুস্থ হয়ে উঠেছে, সে কাজে যাচ্ছে। রাস্তায় বিজয় অপেক্ষা করছে। দাদা, তুমি কেমন আছো? শরীর এখন ঠিক আছে? হ্যাঁ ভাই, ভালো আছি। তুমি রাস্তায় দাঁড়িয়ে কেন? কারোর জন্য অপেক্ষা করছো? না দাদা, তোমার জন্য বাড়ির কাছে কথা বলতে পারি না। আমার বউ সারাদিন ঝগড়া করে, তাই এখানে এসেছি। ভালো করেছিস, আমারও তোর সাথে কথা বলতে ইচ্ছে করে। অশান্তি ভালো লাগে না। যে খুশি থাকে খুশি থাকতে দে। তুই কেমন আছিস? কতদিন একসাথে খাইনি, তোর কথা খুব মনে পড়ে। দাদা, বাবা মা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু তোমাকে বেশি পেয়েছি। তুমি আমার বাবা মা, ছোটবেলা থেকে মানুষ করেছো। তোমাকে কি করে ভুলি বলো তো? জানি না ভাই, কবে আবার ঠিক হবে উপরওয়ালায় জানে। যা, অফিসে দেরি হবে না, সাবধানে থাকিস। বিজয় অফিস থেকে ফেরে, মন খারাপ। কি গো, অফিস থেকে এসে মন খারাপ কেন? কি হয়েছে? প্রিয়া, আমার চাকরিটা চলে গেছে, অফিস থেকে বের করে দিয়েছে। কি বলছো? এখন সংসার কিভাবে চলবে ভেবেছো একবারও? বুঝছি, ব্যাংকের টাকা কম, শেষ হলে যে কি হবে, রাস্তায় ভিক্ষে করতে হবে। না, ভিক্ষে কেন? তুমি অন্য কাজ খোঁজো, পেয়ে যাবে, চিন্তা করো না। কাজের বাজার খারাপ, সময় লাগবে। ততদিন দাদা দিদির কাছে থাকতে হবে, নয়তো ভিক্ষে। না, দাদা দিদির কাছে যাব না, বরং আমার বাবার বাড়ি চলে যাই, কিছুদিন থাকবো, আর তুমি তখন কাজ পেলে ফিরে আসবো। তুমি যেতে পারো, আমি যাব না, আমি দাদা দিদির কাছেই থাকবো। ঠিক আছে, তুমি থাকলে আমিও থাকবো। পরবর্তী সিনে যাওয়ার আগে আপনারা একটা কাজ করে নিতে পারেন। আপনারা চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং আপনাদের জন্য এই রকম প্রতি রবিবার মজাদার মজাদার গল্প আসতে চলেছে। তো অবশ্যই যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তো তারাও সাবস্ক্রাইব করে নিন। চলুন পরবর্তী সিনে যাওয়া যাক। পরদিন সকালে বিজয় আর প্রিয়া অর্জুন সীতার কাছে যায়। দাদা দিদি, কিছু বলতে এসেছি। বল ভাই, কিছু বলবি? আমার চাকরি চলে গেছে, তোমাদের সাথে থাকতে দিলে ভালো হয়। অর্জুন সীতা অবাক হয়। ভাই, তুই আবার ভাই, বিপদে পাশে না থাকলে আমি কি দাদা? যতদিন ইচ্ছে থাক, সারা জীবন থাকলেও সমস্যা নেই। আমরা যেমন খাই তোকেও তেমনই খাওয়াবো। হ্যাঁ প্রিয়া, এবার আমরা একসাথে থাকবো। কতদিন আমরা আলাদা ছিলাম, এবার আমরা একসাথে মিলে ভালোভাবে থাকবো। নাটক করছে, আমার স্বামীর কাজ ঠিক হলে চলে যাব, থাকার কোনো ইচ্ছাই নেই তোমাদের সাথে, শুধু ওর জন্যই এসেছি। হ্যাঁ দিদি, এবার আনন্দে থাকবো। দাদা, কাল থেকে তোমার সাথে মাঠে যাব, হাতে হাত মিলিয়ে কাজ করব, দুজন মিলেই সংসার চালাবো। না ভাই, তোকে সব কাজ করতে হবে না, তুই বাড়িতে থাক, আমি আনবো। তুই পারবি না? শিখলে পারবো, সব কাজ সমান। পরদিন সীতার প্রিয়া বাজার থেকে ফিরছে, রাস্তায় মালতী আর রমা। ওরে, তোদের একসাথে দেখেও ভালো লাগছে, তোরা আবার মিলে গেছিস। খুশি হওয়ার কি হয়েছে, আগে দেখোনি নাকি? তাছাড়া কিছুদিনের জন্যই আমরা একসাথে হয়েছি, তারপর আবার আলাদা হয়ে যাব। আমার স্বামী কাজটা পাক, তখন দেখবে। প্রিয়া, এমন কেন বলছিস? একসাথে থাকলে ভালো লাগে, আলাদা হোস না। বিপদে পড়ে এসেছে, সব ঠিক হলে চলে যাবে, স্বার্থপর একটা। হ্যাঁ, এমন স্বার্থপর মেয়ে দেখিনি বাবা। মুখ সামলে কথা বলুন, আমি মোটেও অসভ্য নই, আমি যা বলেছি ঠিকই বলেছি। ঠিক আছে প্রিয়া, শান্ত হ, কাজ ঠিক হলে আলাদা হলে আমার আপত্তি নেই। সীতা, তোমার এই ছোট বউয়ের থেকে সাবধান, কখন কি করে। ঠিক আছে, যা হবে দেখা যাবে।
কিছুদিন কাটে। একদিন প্রিয়া উঠোন ঝাড় দিতে দিতে মাথা ঘুরে পড়ে যায়। প্রিয়া, কি হলো? ওঠ। সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রিয়া ভর্তি। সীতা পাশে বসে আছে। ডাক্তার চেক করে বেরিয়ে আসে। কে প্রিয়ার ফ্যামিলি? আমি তার দিদি। কি হয়েছে ডাক্তার বাবু? রক্ত কম, খাওয়া দাওয়া ঠিক নয়, চিন্তা করছে বেশি, এখন বিশ্রাম লাগবে, ওষুধ দিয়েছি। সীতা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, প্রিয়াকে খাওয়ায়। খা প্রিয়া, শরীর ভালো করতে হবে যে। দিদি, তুমি আমার জন্য এত করছো কেন? আমি তো তোমার সাথে সব সময় খারাপ কথা বলেছি। চুপ কর, তুই আমার ছোট বোনের মতো। এখন খেয়ে নে তো। বিজয় আর অর্জুন হাসপাতালে আসে। প্রিয়া, তুমি এখন কেমন আছো? সব আমার জন্য হয়েছে। না গো, আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না ভাই, আমরা আছি। কয়েকদিন পর প্রিয়া বাড়ি ফেরে। সবাই খুশি। হঠাৎ বিজয়ের ফোন আসে। হ্যাঁ বলুন। সত্যি? আবার চাকরি? ঠিক আছে, কাল আসছি। ফোন রেখে বিজয় হাসে। দাদা দিদি, খুশির খবর, আমার পুরনো চাকরি আমি আবার ফিরে পেয়েছি। ওরে বাবা, খুব ভালো হলো। হ্যাঁ গো, এবার সব ঠিক আছে। বিজয়, সত্যি? চলো, এবার আমরা আমাদের মতো থাকবো। দাদা দিদির কাছে আর না। সবাই চুপ করে যায়। বিজয় মুখ নিচু করে। প্রিয়া, তুমি কি বলছো? তুমি হাসপাতালে পড়েছিলে, দিদি তোমার সেবা করেছে, রান্না করে এনেছে, খাইয়েছে। ওরা না থাকলে তুমি বাঁচতে না, আর তুমি আবার আলাদা হতে চাও? ছি, তুমি শুধু নিজের কথাই ভাবো। থাক ভাই, বলো না। তোমরা আলাদা থাকলে ভালো থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। তোমরা শান্তিতে থাকো। হ্যাঁ, যা ইচ্ছে করুক, আমরা চাই ওরা ভালো থাকুক। না দিদি, আমি না প্রিয়া, দিদি তোমার জন্য কত করেছে আমি দেখেছি। বাড়ি থেকে খাবার এনে তোমায় খাইয়েছে, রাতে পাশে বসে থেকেছে। তোমার বাবার বাড়ির লোক কেউ আসেনি, আমরা করেছি। আর তুমি আলাদা হবে? আমি দাদা দিদিকে ছেড়ে যাব না, তুমি যা ইচ্ছে করো। প্রিয়া চোখ নামাই, মনে মনে ভাবে, আমি ভুল করেছি। ওরা আমাকে বাঁচিয়েছে। বিজয়, তুমি ঠিকই বলেছ। দিদি, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আমরা একসাথেই থাকবো, আর কখনো আলাদা হব না। পাগলি, ক্ষমা চাইতে হবে না, তুই আমাদের সাথে থাকবি, এটাই বড় কথা। সবাই হাসে। কিন্তু হঠাৎ প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়। সে হাত দিয়ে পেট চেপে ধরে। ও, পেট ব্যথা করছে। কি হলো আবার? প্রিয়া মাটিতে বসে পড়ে। সবাই ঘাবড়ে যায়। প্রিয়া, কি হলো তোমার? পেটে এত যন্ত্রণা কেন হঠাৎ? উঠতে পারছো না? দাদা, আমার পেটটা যেন পাথর হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করিনি বলে চিন্তায় শরীর খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওরে আমার মারে, তুই তো কদিন ধরে কম খাচ্ছিস। চিন্তা করিস না। বিজয়, জল নিয়ে এসো, আমি ওষুধ দেবো ওকে। ঘরে যা আছে তাই দি। হ্যাঁ দিদি, এক্ষুনি আনছি। প্রিয়া, তুমি শুয়ে পড়ো, আমি পিঠে হাত বুলিয়ে দিই। ধন্যবাদ দিদি, তুমি না থাকলে আমি যে কি করতাম। এবার থেকে আমি তোমাদের কথা শুনবো, ঠিক মতো খাওয়া দাওয়া করব। হ্যাঁ গো, শরীর আগে। এবার সবাই মিলে খাবো, আমি সুন্দর করে রান্না করি। ঠিক বলেছিস, এবার থেকে কোনো চিন্তা নেই, সবাই একসাথে। কয়েকদিন কাটে, সবাই হাসি খুশি। একদিন সকালে অর্জুন মাঠ থেকে ফেরে, মুখ গম্ভীর। সীতা শোনো, গ্রামের মোড়ল এসেছিল আমাদের জমির কাগজ নিয়ে কথা বলতে। কি কাগজ গো? আমাদের তো সব ঠিক আছে। না, পুরনো জমি ভাগের কাগজ বাবার সময়ের। বলছে কিছু অংশ আমাদের নয়, প্রিয়ার বাবার বাড়ির লোক দাবি করছে। বিজয় আর প্রিয়া শুনে অবাক। দাদা, এটা কি বলছো? আমাদের জমি তো আমরা চাষ করি। হ্যাঁ দাদা, আমার বাবার বাড়ি থেকে কেউ বলেনি তো। মোড়ল বলল কাগজ দেখাতে হবে, না হলে জমি যাবে। কাল পঞ্চায়েতে মিটিং আছে। ওরে বাবা, এখন কি হবে? জমি গেলে সংসার চলবে কি করে? সবাই চুপ।
প্রিয়া উঠে দাঁড়ায়। দাদা, আমি যাব আমার বাবার বাড়ি। আমি গিয়ে কথা বলবো। ওরা দাবি করলে আমি মানবো না। এ জমি তোমাদের। হ্যাঁ প্রিয়া, তুমি যাও, কিন্তু সাবধান, ওরা শুনবে তো। দেখি, আমি বলবো যে আমরা একসাথে আছি। জমি ভাগ করলে সবাই কষ্ট পাবে। প্রিয়া তার বাবার বাড়ি যায়। সেখানে তার বাবার কাকা। কি রে মেয়ে, হঠাৎ এলি? বাবা, জমির কথা শুনেছ? তোমরা দাবি করছো কেন? ও জমি দাদার। না মেয়ে, কাগজে আমাদের নাম, তোর দাদু ভাগ করেছিল। কিন্তু বাবা, আমরা একসাথে থাকি। জমি ভাগ হলে কি করে হবে? সবাই তো না খেয়ে মরবো। তুই এখন ওদের পক্ষ নিচ্ছিস? আগে তো আলাদা হতে চেয়েছিলি। হ্যাঁ বাবা, আমি ভুল করেছি। এখন বুঝতে পারছি পরিবার এক থাকলেই ভালো। জমি ভাগ করো না দয়া করে। দেখবো, কিন্তু কাগজ তো আছে। প্রিয়া ফিরে আসে, মুখ চিন্তায়। দাদা, ওরা কিছুতেই শুনছে না। কাল পঞ্চায়েতে ওরা কাগজ দেখাবে। ঠিক আছে, আমরাও যাব, আমাদেরও কাগজ আছে, দেখা যাক। পরদিন পঞ্চায়েতে গ্রামের লোক জড়ো হয়। মোড়ল মাঝে বসে। কি ব্যাপার, জমি নিয়ে ঝগড়া? হ্যাঁ, এই কাগজ, এই অংশ আমাদের। না মোড়ল, এই দেখুন আমাদের কাগজ, বাবা সব আমাদের দিয়ে গিয়েছিল। কাগজ দেখে। হঠাৎ প্রিয়ার কাকা বলে, এটা নকল। পঞ্চায়েতের মাঝখানে গ্রামের সব লোক জড়ো হয়েছে। মোড়ল কাগজ দুটো হাতে নিয়ে দেখছে। প্রিয়ার কাকা চেঁচিয়ে উঠে, এই কাগজটা একদম নকল, দেখুন মোড়ল, সিলটা ভুয়ো, আমাদেরটা আসল, অর্জুনরা জালিয়াতি করছে। কি যে বলেন কাকা, এটা আমাদের বাবার লেখা কাগজ, হাতের লেখা মিলিয়ে দেখুন। আমরা কখনো জাল করব না। এ জমি আমরা বছরের পর বছর চাষ করছি। আপনারা কখনো এসে দাবি করেননি, কিন্তু হঠাৎ এখন কেন? চুপ করুন সবাই, আমি দেখছি। দুটো কাগজই পুরনো, কিন্তু সিল আর সই মিলছে না। এখানে কিছু গোলমাল আছে। আমি গ্রামের পুরনো রেকর্ড দেখব। কাল সকালে আবার আসুন, ততক্ষণ কেউ জমিতে যাবেন না। মোড়ল কাকু, দয়া করে তাড়াতাড়ি ঠিক করুন। আমরা এক পরিবার। জমি ভাগ হলে সবাই কষ্ট পাবে। আমার স্বামী চাকরি করে, দাদা মাঠে কাজ করে। একসাথে থেকে আমরা সংসার চালাই। ভাগ করলে কেউ ভালো থাকবো না। মেয়ে, তুই এখন ওদের হয়ে কথা বলছিস? আগে তো আলাদা থাকতে চেয়েছিলি, এখন জমি গেলে তোদেরও লস। বাবা, আমি আগে ভুল বুঝেছিলাম। এখন দেখছি পরিবার এক থাকলে শক্তি থাকে। জমি ভাগ হলে চাষ কমবে, ফসল কমবে, খাবার কমবে। আমরা সবাই না খেয়ে থাকবো। দয়া করে এই দাবি তুলে নিন। হ্যাঁ কাকা, আমরা তো আপনাদের সম্মান করি, উৎসবে ডাকি, বিপদে সাহায্য করি। এখন এমন করবেন না। জমি আমাদের সবার, আমরা একসাথে চাষ করি। ঠিক বলেছ দিদি। কাকা, আমি শহর থেকে টাকা পাঠাই, সেটা সবার জন্য। জমি গেলে আমার টাকাও কম লাগবে। না না, কাগজ আমাদের, আমরা ছাড়বো না। কাল রেকর্ড দেখে ঠিক হবে। পঞ্চায়েত ভেঙে যায়। বাড়ি ফেরার পথে সবাই চুপ। অর্জুনের মুখ কালো। সীতা, যদি জমি যায় তাহলে কি হবে? মাঠে কাজ করব কোথায়? সংসার চলবে কি করে? চিন্তা করো না গো, আমাদের কাগজ আসল। মোড়ল বুঝবে। প্রিয়া, তুই তোর কাকাকে বোঝা। হ্যাঁ দিদি, আমি আবার যাব, বলবো যদি জমি নেন তাহলে আমি আর বাবার বাড়ি যাব না। আমিও যাব, আমার চাকরির টাকা থেকে কিছু টাকা মিটিয়ে নেব। রাতে বাড়িতে আলোচনা চলছে। হঠাৎ দরজায় টোকা। মালতী কাকিমা আর রমা এসেছে। অর্জুন বাবা, শুনলাম জমির ঝামেলা হয়েছে তোমাদের। আমি পুরনো কথা সবই জানি। তোমাদের দাদু সব জমি অর্জুনের বাবাকে দিয়েছিল, আমি সাক্ষী দিতে পারি। আমার বাবাও ছিল, কাগজে সই করেছিল। কাল পঞ্চায়েতে বলবো। ধন্যবাদ কাকিমা, এতে সাহায্য হবে। গল্পের এই মুহূর্ত পর্যন্ত আপনারা চলে এসেছেন এবং অনেকেই কিন্তু স্কিপ না করে দেখে যাচ্ছেন। তাদের অবশ্যই ভালো লাগছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে গল্পটাকে একটা করে আপনারা লাইক করে যাবেন। আপনাদের লাইক দেখে আমরা বুঝতে পারবো আপনাদের কতটা পছন্দ হচ্ছে আর আপনাদের এই ধরনের গল্প কতটা পছন্দ হচ্ছে।
পরদিন সকালে পঞ্চায়েত আবার শুরু। মোড়ল রেকর্ড বই খোলে। দেখুন, গ্রামের পুরনো রেকর্ডে লেখা আছে জমি অর্জুনের বাবার, প্রিয়ার দাদুর সই, কিন্তু প্রিয়ার কাকার কাগজে তারিখ পড়ে, মনে হয় বানানো। না না, এটা ভুল। মোড়ল, আমি বলছি, আমি দেখেছি দাদু সব দিয়েছিল বড় ছেলেকে, ছোট ছেলে শহরে চলে গিয়েছিল, পরে ফিরে দাবি করছে। হ্যাঁ, আমার বাবা বলেছিল, সাক্ষী আছে। কাকা থামুন, মেয়ে ঠিক বলেছে, আমরা ভুল করেছি, জমি ওদের, আমরা তুলে নিই। না, আমি মানবো না। হঠাৎ প্রিয়ার কাকা ছুটে গিয়ে অর্জুনের কাগজ ছিঁড়তে যায়। সবাই চেঁচায়, এটা নকশা, ধ্বংস করব। থামুন কাকা, ব্যাস, এটা অপরাধ। কাকা তুমি জরিমানা দেবে, জমি অর্জুনের, কেউ দাবি করবে না। ধন্যবাদ মোড়ল কাকু, এবার শান্তি পেলাম। সবাই হাসে, কিন্তু প্রিয়ার কাকা চোখ পাকিয়ে বলে, এটা শেষ নয়, আমি কোর্টে যাব। পঞ্চায়েতের মাঝে ধস্তাধস্তি থামে। গ্রামের লোক প্রিয়ার কাকাকে ধরে রেখেছে। মোড়ল রাগে লাল। প্রিয়ার কাকা হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ে। মোড়ল, আমি ভুল করেছি, কাগজটা আমি পরে বানিয়েছিলাম লোভে পড়ে, ক্ষমা করুন। আর কোর্টে যাব না, জমি ওদেরই, আমি দাবি তুলে নিচ্ছি। কি বললে? সবাই শুনেছে তুমি জাল কাগজ বানিয়েছো, এটা বড় অপরাধ, জরিমানা দেবে, আর কখনো এমন করবে না। হ্যাঁ মোড়ল কাকু, আমি সব স্বীকার করছি, আমার লোভের জন্য পরিবার ভাঙতে বসেছিল। রিয়া, তুই ঠিকই বলেছিলি, আমি তোকে আর তোর বাবাকে বলবো জমি অর্জুনদের, আমরা আর কখনো দাবি করব না, ক্ষমা চাই সবার কাছে। কাকা, তুমি এখন বুঝলে তো আমরা এক পরিবার। লোভ করলে কষ্ট হয়, এবার থেকে সবাই মিলে থাকবো। তুমিও এসো আমাদের বাড়ি, খাবে একসাথে। হ্যাঁ কাকা, আমি তো বলেছি, মেয়ে ঠিক করেছে, জমি ওদের, আমরা সাহায্য করবো চাষে, আর ঝগড়া নয়। কাকা উঠুন, ভুল সবারই হয়। এবার থেকে আমরা সবাই মিলে জমি চাষ করব, ফসল ভাগ করে নেব, কেউ কম পাবে না। হ্যাঁ গো, এবার উৎসব করব, সবাইকে ডেকে খাওয়াবো, জমির ঝামেলা শেষ। দাদা, এবার সত্যি শান্তি। আমি শহর থেকে বীজ কিনে আনবো, ভালো ফসল হবে। ঠিক আছে, জমি অর্জুনের, কোনো দাবি নেই, সবাই হাসি মুখে বাড়ি যাও। সবাই হাসতে হাসতে বাড়ি ফেরে। বাড়িতে বড় খাওয়া দাওয়া, গান, নাচ। প্রিয়ার কাকার বাবা এসে ক্ষমা চায়। সবাই মিলে ফসলের পরিকল্পনা করে। কয়েক মাস কাটে, জমিতে সোনালি ধান, সবাই খুশি। কিন্তু একদিন সকালে বিজয় শহর থেকে ফেরে, হাতে একটা বড় খাম, মুখ হাসি হাসি। দাদা, দিদি, প্রিয়া, দেখো কি এনেছি, আমার অফিস থেকে বোনাস, আর একটা বড় খবর, আমাকে প্রমোশন দিয়েছে, এবার আমি বড় অফিসার, টাকা অনেক বেশি আসবে। ওরে বাবা, খুব ভালো, এবার আমরা নতুন ঘর বানাবো, ট্রাক্টর কিনবো। হ্যাঁ গো, প্রিয়া তুই শাড়ি কিনবি, সবাই নতুন জামা কিনবো আমরা। বিজয়, সত্যি এত টাকা? ওহ, আমার মনটা যে আনন্দে নেচে উঠছে। এবার আমরা শহরে ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো। দাদা, দিদি, তোমরাও আসবে আমাদের সাথে। সবাই খুশি, কিন্তু প্রিয়ার চোখে একটা চকচক। সে মনে মনে ভাবে, এত টাকা আমার স্বামীর, আগে যা বলেছিলাম সেটাই ঠিক ছিল। দাদা মাঠে খেটে কম আনে, এবার আমরা আলাদা থাকবো শহরে, ভালো জীবন হবে, ওরা গ্রামে থাকুক। সন্ধ্যায় প্রিয়া বিজয়কে ডেকে নিয়ে পুকুর পাড়ে যায়। বিজয়, শোনো, এত টাকা যখন পেয়েছো, এবার আমরা আলাদাই সংসার করব। শহরে যাব, ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো। দাদা দিদিকে বলে দেবো এই কথাটা, ওরা গ্রামে থাকুক, ওদের জমি আছে আর আমাদের টাকা। প্রিয়া, তুমি আবার সেই কথা বলছো? আমরা তো ঠিক করেছি একসাথে থাকবো। দাদা আমাকে মানুষ করেছে, এই টাকা সবার জন্য। না গো, শোনো, দাদা মাঠে খেটে দুটো পয়সা আনে, আমরা শহরে থেকে আরাম করব। ওরাও তো সব বুঝবে না, আমাদের জীবন তো আলাদা। তুমি আমার স্বামী, আমার কথাটা শোনো। কিন্তু প্রিয়া, এটা ঠিক না, দাদা শুনলে কষ্ট পাবে। চুপ, আমি বলবো, দেখবে কে মানা করে।
এবার আমার শখ পূরণ হবে, নতুন ঘর, নতুন জীবন। পরদিন সকালে হঠাৎ বলে, দাদা, দিদি, বিজয়ের প্রমোশন হয়েছে, এবার আমরা শহরে চলে যাব, আলাদা সংসার হবে। তোমরা এখানে থাকো, জমি তোমাদের আর টাকা আমাদের। কি বলছো প্রিয়া, আবার আলাদা? আমরা তো সব ঠিক করেছি। হ্যাঁ রে, তুই আবার হিংসা করছিস? টাকা এলে আমরা সবাই মিলে খরচ করব, ঘর বড় করব। না দিদি, আমার স্বামীর টাকা, আমরা শহরে যাব, আরাম করব আর সেখানেই থাকবো। তোমরা গ্রামে খেটে খাও, আমাদের সাথে তোমাদেরকে মানাবে না। তুমি চুপ করো, আমি ঠিকই করছি, আমরা শহরেই যাব। অর্জুনের চোখে জল, সীতা চুপ। হঠাৎ প্রিয়া উঠে যায়, তার হাতে বিজয়ের খাম। সে বলে, এই টাকা আমি নিয়ে যাব শহরে। প্রিয়া থামো। প্রিয়া খাম হাতে দাঁড়িয়ে। অর্জুনের মুখ লাল, সীতা চোখ মোছে। বিজয় উঠে দাঁড়ায়। প্রিয়া তুমি কি করছো এটা? আমার টাকা সবার জন্য এনে দিলাম, দাদা ঘর বড় করবে, ট্র্যাক্টর কিনবে, আর তুমি একা নিয়ে যাবে? এটা ঠিক না, আমি মানবো না। খামটা রেখে দাও এখানে। না বিজয়, তুমি বুঝতে পারছো না, এত টাকা এলে আমরা শহরে গিয়ে রাজার মতো থাকবো, নতুন ফ্ল্যাট, গাড়ি, চাকর বাড়ি সব হবে। দাদা দিদি গ্রামে খেটে খাক, ওদের জমি আছে, ওরা চাষ করবে, আর আমরা আরাম করব সেখানে। এটা আমাদের স্বপ্ন। তুমি আমার স্বামী, আমার কথা শোনো দয়া করে। প্রিয়া তুই আবার লোভে পড়লি। আমি তোকে ভাইয়ের বউ বলে সম্মান করি, কিন্তু এমন করলে আমার হাত উঠবে না তোর দিকে? বিজয় আমার ছোট ভাই, আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। ওর টাকা, ওর ইচ্ছে ও সবার জন্য খরচ করবে, তুই একা নিতে পারবি না। হ্যাঁ রে প্রিয়া, তুই ভুলে গেলি কদিন আগে জমির ঝামেলায় আমরা সবাই মিলে লড়েছি। তুই নিজে কাকাকে বোঝালি পরিবার এক থাকলে ভালো থাকে। এখন টাকা এলে আবার আলাদা হতে চাইছিস? তোর মনটা কেন এমন হয়? লোভ তোকে খেয়ে ফেলবে একদিন, তুই তখন বুঝতে পারবি। দিদি, তুমি বোঝো না শহরের জীবন কেমন। আমি সেখানে যাব, বড় দোকানে কেনাকাটা করব, পার্টি করব, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো। দাদা দিদি গ্রামে থাকে, ওদের সাথে আমাদের ওখানে মানাবে না, ওরা সাধারণ। আমরা এখন বড় লোক বিজয়, চলো আমরা আজই শহরে যাই। বিজয় খাম ছো মেরে নেয় প্রিয়ার হাত থেকে। সবাই অবাক। না প্রিয়া, আমি যাব না শহরে একা তোমার সাথে। এই টাকা আমি দাদার হাতে দেব, আর তুমি যদি লোভ করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু দাদা দিদিকে ছেড়ে যাব না, ওরাই আমার সব। বিজয়, তুমি আমাকে ছেড়ে দেবে? এতদিনের সংসার, এত ভালোবাসা তুমি ভুলে যাবে শুধু দাদা দিদির জন্য? না, আমি এটা কিছুতেই মেনে নেব না। তুমি আমার সাথে আসবে, না হলে আমি একাই যাব, আর কখনো ফিরবো না। প্রিয়া কাঁদতে কাঁদতে ঘরে যায়। সবাই চুপ। হঠাৎ দরজায় টোকা। প্রিয়ার কাকার বাবা এসেছে। অর্জুন বাবা, শুনলাম টাকার ঝামেলা, প্রিয়া আবার লোভ করছে। আমি এসেছি ওকে বোঝাতে। মেয়ে তুই কি করছিস? জমির সময় আমি ভুল করেছি, এখন তুই করছিস লোভ। এই পরিবার ভাঙে, আমি শিখেছি, তুই শেখ। হ্যাঁ মেয়ে, তোর কাকা ঠিকই বলেছে, আমরা জমি ছেড়ে দিয়েছি। এখন তুই টাকা নিয়ে আলাদা হবি না, পরিবারে থাকলে সুখ, সেটা তুই বুঝে নে। বাবা, কাকা, তোমরা এসেছো? এখন আর আমাকে বোঝাতে হবে না। আমি ঠিক করেছি শহরে যাব। বিজয় না গেলে আমি একাই যাব। হঠাৎ বিজয়ের পকেট থেকে ফোন বাজে। অফিস থেকে। বিজয় কথা বলে মুখ ফ্যাকাশে। দাদা, অফিস বলল প্রমোশন ক্যান্সেল হয়েছে, কোনো ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, বোনাসও নেই এখন, কি যে হবে। কি? না, এটা হতে পারে না। আমার আমার সব স্বপ্ন ভেঙে গেল। দেখলে প্রিয়া, লোভের ফল টাকা এলো না, কিন্তু আমরা আছি একসাথে, থাকলে সব ঠিক হয়ে যাবে। বিজয় নতুন চাকরি খুঁজবে, আমরা জমি চাষ করব। দাদা, আমি আবার ভুল করেছি, লোভে অন্ধ হয়েছি। তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। আমাকে ক্ষমা করো। এবার থেকে আমরা সত্যিই একসাথে থাকবো। আমি আর কোনো লোভ করব না। আমাদের মধ্যে শুধু ভালোবাসাই থাকবে। আয় পাগলি, আমার কাছে আয়, সব ভুলে যা। এবার আমরা হাসি খুশিতে থাকবো।
জমি চাষ করব। বিজয় চাকরি পাবে যখন সবাই মিলে উৎসব করব। হ্যাঁ প্রিয়া, দাদা ঠিক বলেছে। লোভ